আমরা আজকে আমাদের যে 13তম ক্লাস, এই 13তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমি আসলে ট্রিক্স ভিত্তিক পড়াশোনা করাই। এই জন্য বাংলাদেশ পুলিশের প্রথম ট্রিক্স ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্মে সবসময় আমি আপনাদেরকে স্বাগত জানাই। আজকে এর ব্যত্যয় ঘটবে না। প্রতিনিয়ত যেভাবে ট্রিক্সের মাধ্যমে বিভিন্ন বিষয় আপনাদের একেবারে ব্রেনে গেঁথে দেই, আজকেও ঠিক সেইভাবে আপনাদের ব্রেনে গেঁথে দিব। আপনাদের কাছে যদি খাতা কলম থাকে, এখন থেকে খাতা কলম নিয়ে ক্লাস করবেন। আমি পর্যাপ্ত লেখার স্পেস আছে, বড় বোর্ড নিয়ে আসছি আপনাদের জন্য। এখন আপনারা খাতায় নোট করে নোট ডাউনও করতে পারবেন, প্লাস আমার সাথে কথোপকথনেও কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে পারবেন। সুতরাং এখন থেকে আপনাদের ক্লাসটা আরো তড়িৎ গতিতে আগাবে। আজকের ক্লাসটা এমন একটা ক্লাস, যে ক্লাসের মধ্যে এএসআই নিরস্ত্র, এসআই নিরস্ত্র, এটিএসআই, টিএসআই এই সকল পদের জন্য 12 থেকে 15 মার্ক সর্বনিম্ন পরীক্ষায় কমন পড়ে আজকের ক্লাসটার উপর বিশেষ করে বেস করে। ঠিক আছে? অর্থাৎ 154 ধারা থেকে 176 ধারার যে আলোচনাটা আছে, এটা হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধির চতুর্দশ অধ্যায়ের আলোচনা। আর আমরা যদি খণ্ড হিসাব করি, সেটা হচ্ছে পঞ্চম ভাগের আলোচনা। চতুর্দশ বলতে 14তম অধ্যায়ের আলোচনা, 154 থেকে 176 ধারা। এই অংশ থেকেই আমাদের যে কোনো পদোন্নতি পরীক্ষায় সর্বনিম্ন 12 থেকে 15 মার্ক কমন পড়ে। সেটা পুস্তক ব্যতীত পুস্তক সহ মিলে হইতে পারে। যাদের শুধু পুস্তক সহ, তাদের 12 থেকে 15 মার্ক 100% কমন পড়ে। তাহলে এই আজকের যে আলোচনাটা হতে যাচ্ছে, এই আলোচনা থেকে আপনি 10 থেকে 12 মার্ক বা 15 মার্ক এখান থেকেই কমন পেয়ে যেতে পারেন আজকের আলোচনা থেকে। সুতরাং আজকের ক্লাসটা আপনার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা কোনো একটা বিষয় মিস করবেন না, সবকিছু আমার কাছ থেকে আদায় করে নেবেন। আজকের ক্লাসটা এমন ভাবে সাজানো হয়েছে, আপনি যত দুর্বল স্টুডেন্টই হন না কেন, যত জিরো লেভেলের স্টুডেন্টই হন না কেন, আপনি এই ক্লাসটা থেকে নিজেকে আবিষ্কার করতে পারবেন, আমার বিশ্বাস। সুতরাং ক্লাসটাতে মনোযোগ দেন। আমাদের আজকের ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে ফৌজদারি কার্যবিধির যেই 9টা ধারা আমি আপনাদের যে থাম্বনেল বা যে ইয়াটা দিয়েছিলাম, ব্যানারটা দিয়েছিলাম, সেটাতে অলরেডি আপনারা দেখে নিয়েছেন কোন 9টা ধারা নিয়ে আমরা আলোচনা করব। মূলত আমাদের এই বিভাগীয় পদোন্নতি পরীক্ষার জন্য আমাদের 154 থেকে 176 ধারার সাথে ফৌজদারি কার্যবিধির যে সকল পুলিশ রেগুলেশন, যেটাকে আমরা পিআরবি জানি, যেই পিআরবি গুলা কানেক্টেড, এইগুলা থেকে ঘুরিয়ে ফিরিয়ে আমাদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় 7টা থেকে 9টা অংশ চলে আসে সরাসরি। এই 7টা থেকে 9টা অংশ চলে আসার কারণে আমাদের নরমালি প্রশ্নের অংশ যে কোনো পদোন্নতি পরীক্ষার পুস্তক ব্যতীত সহ মিলে বা সহ মিলাইয়া আমাদের 21টা, 22টা, 23টা অংশ আসে। তাহলে এই যে ফৌজদারি কার্যবিধি যে 40টা আমি আলাদা করছি, এই 40টা থেকে সরাসরি আপনার কয়টা চলে আসে? 7টা বা 9টা অংশ চলে আসে। তাহলে এখানে কতটা গুরুত্ব বহন করে? আমরা ভুল পথে ভুলভাবে এতদিন পড়েছি। তাহলে এই 40টা অংশ আমি যদি আগে আপনাদের কাভার করে দিতে পারি, এই 40টা ধারার বিষয়বস্তু অল্প পরিশ্রম দিয়ে, তাহলে 23টা প্রশ্নের অংশ আসলে এখানে আপনার 7টা থেকে 9টা প্রশ্নের অংশ কমন পাচ্ছেন। সুতরাং আপনার প্রস্তুতির অনেকাংশে আপনি মানে লাঘব ঘটে গেল। সুতরাং এটা অনেক বেশি গুরুত্ব বহন করে, এবং এই বিষয়গুলো আমি একবার ট্রিকি ভাবে এবং ট্রিক্সের মাধ্যমে আপনাদের শিখাই দিই। আপনারা ইতোমধ্যে এটার সাথে কিন্তু পরিচিত হয়ে গেছেন। তাহলে আজকের ক্লাসটা এমন ভাবে সাজানো হয়েছে, যারা একবারে জিরো থেকে আছেন তাদের জন্য কোনো সমস্যা নেই। বিশেষ করে আমাদের আজকের ক্লাসে আমাদের নতুন একজন, কি যেন নাম আপুর, তাসমি, জান্নাতুল তাসমি আপু, ওনার জন্য জান্নাতুল কিন্তু, তাসমিহ। হ্যাঁ হ্যাঁ, জান্নাতুল তাসমি আপু, তো ওনার জন্য কিন্তু এটা বিশেষ করে সাজানো হয়েছে বলা যায়। কারণ আমরা প্রতিনিয়ত নতুন স্টুডেন্ট আমাদের ক্লাসে এন্ট্রি নিলে তাদেরকে আমরা স্বাগত জানাই এবং সেইভাবেই ক্লাসটা উপস্থাপন করার চেষ্টা করি। তাহলে আমার মনে হয় আপনারা সবাই আমাকে ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন এবং শুনতেও পাচ্ছেন, ঠিক কিনা? সবাই একটু রেসপন্স করেন তো, শুনতে পাচ্ছেন কিনা? জাস্ট লাইক বা যে যেটা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ওকে, ক্লিয়ার দেখাও যাচ্ছে, বোর্ডে দেখেন তো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। এখানে কি লেখা আছে আপনারা একটু দেখেন তো উপরে। আপনারা যদি এটা কেউ একজন বলবেন, আব্দুল লতিফ ভাই বলবেন, এটা কি লেখা? স্যার স্পষ্ট বোঝা যায় কিনা? হোয়াটসঅ্যাপ লেখা আর মোবাইল নাম্বারটা লেখা স্যার, হ্যাঁ, মোবাইল নাম্বারটা কি স্পষ্ট বোঝা যায়? ডিজিট গুলো বলেন তো দেখি, একদম ক্লিয়ার বোঝা যায় স্যার। ডিজিট বলেন তো দেখি। 01715788789। 017157 বলছেন কেন? 57 কি আছে এখানে? 0171 ওইবার ভাইয়া বলছেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তার মানে আমি শিওর হইলাম যে আপনাদের ক্লাসে পুরো সবকিছু ডিটেইলস দেখা যাচ্ছে। এখন শুধু আমার কথা
শুনবেন এবং আপনারা বোর্ডের দিকে তাকাবেন। বোর্ডে আমি কি করতেছি। আমরা আজকে ফৌজদারি কার্যবিধি, আমি সংক্ষেপে যদি লিখি সিআর পিসি, এটা হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধি। তাহলে সিআরপিসি, আর এই পাশে যদি আমি লিখি পিআর মানে পুলিশ রেগুলেশন, পিআরবি লিখলাম, কিন্তু পরীক্ষার খাতায় আপনি পিআরবি লিখবেন না, আপনি পরীক্ষার খাতায় লিখবেন পুলিশ প্রবিধান বা পুলিশ রেগুলেশন, এটা লিখবেন। তাহলে সিআরপিসি আমরা আজকে আলোচনা করব 154 ধারা, আলোচনা করব 156 ধারা, আলোচনা করব 161 ধারা, আলোচনা করব 164 ধারা, আলোচনা করব 167 ধারা, আলোচনা করব 170 বা 69 বলতে পারেন আপনি, দুইটা একই ক্যাটাগরি আলোচনা করব, আলোচনা করব 171, আলোচনা করব 172। 172 যে নিচে লিখছি, নিচে কি 172 দেখা যায় না? মনে হয় না, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে, ও ফাইন, তাহলে দেখা যাচ্ছে। তো এই যে আমরা ধারাগুলো আলোচনা করব, যদি আমরা ইয়া করি 1 2 3 4 5 6 7 8, 8টা হয়েছে নাকি? 9টা হওয়ার কথা। আচ্ছা, তাহলে 154 156 161 164 167 169 170 171 172, 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9টা ধারা, এই 9টা ধারা আমরা আলোচনা করব। আমরা জানি এই 154 ধারাতে এফআইআর সম্পর্কিত আলোচনা আছে, তাই না? 154 ধারাতে এফআইআর সম্পর্কিত আলোচনা, আর 156 ধারাতে এই এফআইআরটা তদন্ত সম্পর্কিত আলোচনা। এফআইআর রেকর্ড বা এফআইআর সম্পর্কিত আলোচনা হচ্ছে আমাদের 154, আর 156 তে কি? এই যে এফআইআরটা, এই এফআইআরটা তদন্ত সম্পর্কিত আলোচনা। 161 তে আমরা জানি সাক্ষীর বিবৃতি রেকর্ড, ছোট করে লিখি, জবানবন্দিও লেখা যায়, বিবৃতি রেকর্ড, সাক্ষী বিবৃতি রেকর্ড। তাহলে 161 হচ্ছে সাক্ষী বিবৃতি রেকর্ড, কে করে এটা? পুলিশ অফিসার। আমি পুলিশ অফিসারটা লিখলাম না, আপনারা নিজে লিখে নিতে পারেন। পুলিশ অফিসার কর্তৃক সাক্ষী বিবৃতি রেকর্ড বা জবানবন্দি রেকর্ড, এটা হচ্ছে 161। এটার সাথে যে পিআরবি যদি চিন্তা করি আমরা, পিআরবি 161 এর সাথে 265, ঠিক আছে? 164 হচ্ছে ম্যাজিস্ট্রেট, ময় জফলা সংক্ষেপে লিখলাম, ম্যাজিস্ট্রেট কর্তৃক আসামির জবানবন্দি বা বিবৃতি রেকর্ড, বিবৃতি বা জবানবন্দি রেকর্ড। তাহলে এটা 164 এর সাথে পুলিশ রেগুলেশন আমরা শিখছি হচ্ছে 467 বিধি 164 সাথে। 167 সাথে আমরা করছি রিমান্ড বা জিজ্ঞাসাবাদ বা পুনঃসমর্পণ, অর্থাৎ রিমান্ডের ক্ষেত্রে রিমান্ডে আসামিকে রিমান্ডে মামলা তথ্য উপাত্ত সংগ্রহ সম্পর্কিত বিষয় 167। এটার সাথে আমরা 324 বিধি পড়ছি। বিধি বলতে ওই যে পুলিশ রেগুলেশনের যেটা। আচ্ছা, তারপরে 169 70 এখানে হচ্ছে কোন একটা আসামিকে ধরে থানায় নিয়ে আসা হয়েছে, তো এই আসামিকে থানা থেকেই অফিসার ইনচার্জ বা ওসি সাহেব ছেড়ে দিতে পারেন বা তাকে আদালতেও পাঠাইতে পারেন। এই সম্পর্কিত বিষয়, আসামিকে ছেড়ে দেওয়ার বিষয় আমরা বললাম এখানে 169 70, আসামিকে ছেড়ে দেওয়ার বিষয়, ছেড়ে দেন। তারপরে 171 হচ্ছে বাদী বা সাক্ষীকে গ্রেফতার, 171 হচ্ছে বাদী বা সাক্ষীকে গ্রেফতার, 172 তুই যে
সিডি বা কেস ডায়েরি যেটা আমরা জানি। তো এই যে বিষয়টা, এই বিষয়টা জাস্ট শুধু আমি জিস্ট আকারে আপনাদের দিলাম। আপনি জাস্ট শুধু প্রথম জাস্ট একটু ব্রেনে নেয়ার জন্য। তাহলে বোর্ডে কি লেখা বোঝা যাচ্ছে? এই যে এই এই জায়গাটা, এই জায়গাটা মনে হয় বোঝা যাচ্ছে না নাকি? এই জায়গাটা, হ্যাঁ, এটার জন্য একটু লাইটটাকে মনে হয় এদিক সেদিক করে দিলে যায় কিনা দেখি। হচ্ছে জাস্ট হচ্ছে আপনাদের কিন্তু যে বেসিক কনসেপ্ট, এটা লেভেল 1 টাইপের আলোচনা। এই লেভেল 1 টাইপের আলোচনা আপনাদের ব্রেনে ঢুকাইছে, এটার একটা সুনির্দিষ্ট একটা কারণ আছে কেন আপনাদের ব্রেনে এটা ঢুকাইলাম, এটা বলবো। তাহলে আমরা একটু রিভিউ করি। 154 ধারা, ফৌজদারি কার্যবিধির 154 ধারা বলা হয়েছে এফআইআর সম্পর্কিত বিষয়। এফআইআর এর মানে হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, বাংলায় আমরা বলি প্রাথমিক তথ্য বিবরণী, তাই না? এফআইআর রেকর্ডের বিষয়, মামলা রেকর্ডের বিষয়। আর 156 হচ্ছে এই এফআইআরটা তদন্ত, মামলা তদন্ত সম্পর্কিত বিষয়। অর্থাৎ এই এফআইআর যে বিষয়টা সেটা আমরা আমলযোগ্য অপরাধ বা ধর্তব্য অপরাধ বলি, ওইগুলা তদন্ত প্রক্রিয়া হচ্ছে 156। 161 হচ্ছে সাক্ষীর বিবৃতির রেকর্ড বা সাক্ষীর জবানবন্দির রেকর্ড সম্পর্কিত বিষয়। ঠিক আছে? এই 156 সাথে পুলিশ রেগুলেশন আছে 258 বিধি, 258 বিধি। এটার সাথে 243 এর ক থেকে 243 এর বর্গীয় জ পর্যন্ত আছে। এই এফআইআর এর যে বিস্তর আলোচনা, এটা আপনারা জানেন। আর তদন্ত প্রক্রিয়া যেটা 258 বিধি, 156 সাথে 258 বিধি। 161 সাথে সাক্ষীর বিবৃতি বা সাক্ষীর জবানবন্দি রেকর্ড পুলিশ অফিসার সাক্ষীর জবানবন্দি রেকর্ড করতে পারেন 265। তারপর ম্যাজিস্ট্রেট আসামির জবানবন্দি লিপিবদ্ধ করেন 467, 164 সাথে। আর কি নিয়মে করেন বা কি পদ্ধতিতে করেন সেই ক্ষেত্রে আবার 364 আসে, নিয়ম বা পদ্ধতির ক্ষেত্রে 364 দ্বারা আসে ফৌজদারি কার্যবিধি। আর 167 হচ্ছে রিমান্ডের মামলার তথ্য উপাত্ত। কোন একটা আসামিকে যখন রিমান্ডের অনুমোদন পাওয়া যায়, ওই রিমান্ডে ওই আসামিকে অধিকতর জিজ্ঞাসাবাদে মামলার তথ্য উপাত্ত যা কিছুই পাওয়া যায় এই সম্পর্কিত বিধান হচ্ছে এই 167। আর 24 ঘন্টার মধ্যে তদন্ত কার্যক্রম শেষ না করতে পারলে করণীয় কি, এই আলোচনা হচ্ছে 167। 167 বিস্তর একটা আলোচনা আমরা কিন্তু ইতোপূর্বেও পড়েছি, এখানে বিস্তরের দরকার নাই, যা শুধু জিসটা দরকার। 169 হচ্ছে আসামিকে ছেড়ে দেওয়া এবং ছেড়ে না দিয়া বিজ্ঞ আদালতে প্রেরণের যে বিষয়টা। 169 জাস্ট এটুকু মনে রাখেন, ওই ওসি সাহেব থানার মধ্যে কোন একটা আসামিকে নিয়ে আসছে, তখন সে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করবে কখন, যখন তার বিরুদ্ধে ওই সে দোষী বলে মনে হবে, সে অপরাধী হিসেবে চিহ্নিত হবে যাচাই করে, তখন তাকে আদালতে প্রেরণ। আর যদি সে তার যদি দোষ ত্রুটি না পায়, তাহলে তার জামিনে মুক্তি দিতে পারবে, মানে মুচলেকা দিয়ে ছেড়ে দিতে পারবে। মানে ছেড়ে দেওয়ার বিষয়টা যখনই আসবে, এই 169 এর বিষয়টা দুই জায়গায় এই জায়গাতে আছে, এখানে ছেড়ে দেওয়ার বিষয় আসলেই 317 বিধি দিবেন। ছেড়ে দেওয়ার ক্ষেত্রে পুলিশ রেগুলেশন বা পিআরবি 317 বিধি ব্যবহার করবেন। তারপরে 171 বাদী বা সাক্ষীকে গ্রেফতার, বাদী বা সাক্ষীকে গ্রেফতার করা যায় এই সম্পর্কিত আলোচনা 171। আর 172 হচ্ছে কেস ডায়েরি। ঠিক আছে? এই হচ্ছে আপনাদের প্রাথমিক আজকের ক্লাসের জিস্ট, যে আজকে আপনাদের কি কি পড়ানো হবে এই সম্পর্কিত একটা ব্রিফ দেওয়া হলো। তো আপনারাই অলরেডি কিন্তু এগুলা পড়ে ফেলছেন। এখন আজকের ক্লাসে ইয়া দেওয়া হয়েছে যে আপনারা প্রেজেন্টেশন করবেন, স্টুডেন্ট প্রেজেন্টেশন ক্লাস মূলত। মুছে ফেলি। আসলে আজকের ক্লাসের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা শুধুমাত্র আমরা দুইটা ট্রিক্স এর মাধ্যমে শেষ করে ফেলবো। ঠিক আছে? অনলি দুইটা ট্রিক্স, বেশি কষ্ট দিব না আপনাদের। তাহলে ওই যে শুরুতে যে 154 ধারা দিছি, যারা খাতায় নোট করছেন, লেখাগুলো কেমন যেন ভেসে আছে না? আচ্ছা, এটা পরে দেখা যাবে। তাহলে 154 ধারা, এখানে
এফআইআর রেকর্ড বা মামলার রেকর্ড সম্পর্কিত বিধান, তাই না? তো 154 ধারা, এই 154 ধারার বিস্তারিত যে আলোচনা আছে শুধুমাত্র আমরা একটা ট্রিক্সের মাধ্যমে শিখেছিলাম যে এজাহার বা এফআইআর এ কি কি বিষয় লিপিবদ্ধ করতে হয় বা কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে। যখন এই প্রশ্নটা চলে আসবে, এই প্রশ্নটা চলে আসলে আমরা কি লিখবো এটা আমাদের মাথায় তখন কিন্তু পরীক্ষার হলে ঘুরপাক খায়। তো এই চিন্তা ভাবনার জায়গাটা আপনাদের একবারে লাঘব করার জন্য আমি কিন্তু একটা ট্রিক্স শিখাইছিলাম। সেই ট্রিক্সটা হচ্ছে, প্রাণাশা নামের একটা মেয়ে আছে, এই মেয়ের দিয়ে একটা ঘটনা বলছিলাম, এক লাইনের একটা ঘটনা। এই ঘটনাটা জাস্ট মনে রাখলে আপনি এজাহার সম্পর্কিত যত ধরনের প্রশ্ন আসবে আপনি পুরাটা মনে মানে আনসার করতে পারবেন। ওইটাতে যাওয়ার আগে আরেকটা মেয়ের নাম বলি, মৌলিকা। অর্থাৎ এই এজাহারের বিষয়বস্তু পড়ার জন্য আপনার দুইটা মেয়ের নাম মনে রাখাই যথেষ্ট। একটা হচ্ছে কি মৌলিকা, এফআইআর বা এজাহার সম্পর্কিত বিষয়ে কোনো প্রশ্ন আসলে আমরা শুধু মনে রাখবো মৌলিকা আর হচ্ছে প্রাণাশা, এই দুইটা নাম। নাম দুইটা আমি একটু লিখি, দেখেন। আমি তো আসলে ট্রিক্সের মাধ্যমে পড়াই, এটা আপনারা জানেন। মৌলিকা আর হচ্ছে প্রাণাশা, প্রাণাশা, এই দুইটা মেয়ের নাম। এই দুইটা মেয়ের নাম মনে রাখলে আপনি এই এফআইআর এজাহার সম্পর্কিত যত প্রশ্ন আসবে আপনি কিন্তু আনসার করতে পারবেন। আপনার কাছে মানে অবাক লাগতেছে যে স্যার এটা কি বলে, গপ্প মারে? আমি গপ্প মারি না, আসলে আহ, কথায় না কাজে যে আমি প্রুফ করি সেটা কিন্তু আপনারা যারা নিয়মিত ক্লাস করেন আমার কাছে সেটা কিন্তু অলরেডি প্রুভড, ইট ইজ প্রুভড। আচ্ছা যাই হোক, আবারও প্রুভ করি। আমাদের ক্লাসে নতুন স্টুডেন্ট আছে মৌলিকা। মৌলিকা নামটা মনে রাখবেন কেন? মৌতে হচ্ছে মৌখিক ভাবে, লিতে হচ্ছে লিখিত ভাবে, কাতে হচ্ছে কানে শোনার মাধ্যমে। এটা জানেন আপনারা। তাহলে প্রথমে যেহেতু আমরা এজাহার সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলতেছি বা এফআইআর সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলতেছি, এই এফআইআর বা এজাহারের বিষয়টা যখন থানায় আপনার মৌখিকভাবে, লিখিতভাবে বা কানে শোনার মাধ্যমে আসবে, সেই সংবাদ কিসের সংবাদ? আমলযোগ্য বা ধর্তব্য অপরাধের সংবাদ হইতে হবে। আমলযোগ্য বা ধর্তব্য অপরাধ বলতে আমরা কি বুঝি? চরম অপরাধ, বড় ধরনের অপরাধ, ঠিক আছে? তো এই আমলযোগ্য বা ধর্তব্য অপরাধটা আবার সংজ্ঞা সংজ্ঞা বলা আছে 4-1 চ ধারায়, চতে চরম অপরাধ, এটাই ভাবে মনে রাখতে পারেন। তাহলে আমলযোগ্য অপরাধের সংজ্ঞাটা 4-1 চ ধারায় আছে। তাহলে আপনি যতই জিরো লেভেলের স্টুডেন্ট হন এই কথা দিয়ে এটা শিখে নেন। তাহলে কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ যদি থানায় এই মৌলিকার মাধ্যমে আসে, মৌলিকা বলতে মৌতে হচ্ছে মৌখিক ভাবে, লিতে হচ্ছে লিখিত ভাবে, কাতে হচ্ছে কানে শোনার মাধ্যমে আসে, যদি আসে তাহলে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থানায় রক্ষিত যে রেজিস্টার আছে ওই রেজিস্টারে এই বিষয়টা লিপিবদ্ধ বা রেকর্ড করাকেই এফআইআর বা প্রাথমিক তথ্য বিবরণী বলে। এফআইআর বা প্রাথমিক তথ্য বিবরণী বলে। তাহলে এই যে এফআইআর বা প্রাথমিক তথ্য বিবরণীর যে সংজ্ঞাটা যদি এটুকুই লেখেন, আপনার নরমালি আপনার এখানে 3 মার্ক থাকে। তো 3 মার্কের মধ্যে আপনি কিন্তু 2 পাবেন এটুকু লিখলে, এই মৌলিকার কথাটা মনে রাখলে। এখন আপনি যদি আড়াই পেতে চান, মানে আরো 0.50 পেতে চান, সেক্ষেত্রে এই এফআইআরটা কোন বিপি ফর্ম এবং বাংলাদেশ ফর্ম বলে লেখা হয় সেটা আপনাকে উল্লেখ করে দিতে হবে। তাহলে আপনি আরো 0.50 বা 25 নাম্বার বেশি পেয়ে যাবেন শুধুমাত্র এটা উল্লেখ করার কারণে। তাহলে বিপি ফর্ম হচ্ছে 27, বাংলাদেশ ফর্ম হচ্ছে 53-56। এইটুকু হচ্ছে আপনার প্রথম আইন শিক্ষার যাত্রা শুরু হয়ে গেল এটা দিয়ে। আমি মনে হয় আপনাদের বুঝাইতে পারছি। তাহলে মৌলিকা, মৌখিকভাবে, লিখিতভাবে বা কানে শোনার মাধ্যমে আমলযোগ্য অপরাধের সংবাদটা থানায় আসলে এই থানার যে রক্ষিত যে রেজিস্টার থাকে ওই রেজিস্টারে এই সংবাদটা লিপিবদ্ধ বা রেকর্ড করাকেই এফআইআর বা প্রাথমিক তথ্য বিবরণী বলে। আর এখন যদি আপনি এটার মধ্যে একটু মশলা দিয়ে দেন যে নির্ধারিত যে বিপি ফর্ম 27 এবং বাংলাদেশ ফর্ম নং 53-56 মূলে থানায় রক্ষিত যে রেজিস্টারে লিপিবদ্ধ করা হয় তাকে এফআইআর বা প্রাথমিক তথ্য বিবরণী বলে। আমি মনে বুঝাইতে পারছি। ক্লিয়ার? কয়জন ক্লিয়ার হয়েছেন? ওকে ফাইন, মোটামুটি অনেকেই ক্লিয়ার। তাহলে কি এজাহারের সংজ্ঞা আসলে
প্রাথমিক তথ্য বিবরণীর সংজ্ঞা আসলে, এফআইআর এর সংজ্ঞা আসলে জাস্ট আমরা মৌলিকা মনে রাখবো। আর বিপি ফর্ম 27, বাংলাদেশ ফর্ম ফর্ম নং 5356। বিপি ফর্ম 27 আমি লিখে দিচ্ছি। এই যে আপনার বিপি বিপি ফর্ম হচ্ছে 27, আর বিএফ বাংলাদেশ ফর্ম নং 5356। ঠিক আছে, লিখে দিলাম। এটা আপনারা জানেন, তারপরে লিখে দিলাম। এখন আমরা চলে যাব 154 বিষয় শেষ। এখন আমরা চলে যাব এই প্রাণাশা, এই মেয়ের ঘটনা, এই মেয়ের কার্যক্রম কি, এই মেয়ের কার্যক্রম সম্পর্কে চলে যাব। দুইটার নাম বলছি আমরা, একটা হচ্ছে মৌলিকা, একটা হচ্ছে প্রাণাশা। মৌলিকা দিয়ে আমরা এজাহারের সংখ্যা শিখলাম, সাথে বিপি ফর্ম বাংলাদেশ ফর্মটা আলাদাভাবে শিখলাম আমাদের নাম্বার বেশি তোলার জন্য, ভালো সিরিয়াল আসার জন্য। এখন আমরা প্রাণাশা দিয়ে শিখবো। প্রাণাশা, এখন প্রাণাশা দিয়ে শিখতে গেলে একটা একটা বাক্য আপনাদের শিখতে হবে। বাক্যটা দেখেন কি, আপনি জাস্ট মনে রাখবেন, আপনি বাক্যটা লিখতে পারেন, আমার সাথে লিখতে পারেন, এটার সাথে পরিচিত থাকলে ভালো। প্রাণাশা, প্রাণাশা ঘটনাস্থলে, এটার কারণ আছে। যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা ভাবতেছেন যে কি পড়া পড়াচ্ছে, কেন পড়াচ্ছে। এটার কারণটা কি আমি সামনে একটু সামনে আগান, মজা পাবেন, বুঝতে পারবেন। আপনার অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টরা অনেক বেশি উপকৃত হবেন, আর দুর্বলরা তো একবারে জিরো থেকে উপকৃত হবেনি। প্রাণাশা ঘটনাস্থলের আসামি, প্রাণাশা ঘটনাস্থলের আসামি। প্রাণাশা হচ্ছে ঘটনাস্থলের আসামি। সে কি করছে? সে বিলম্বে বিলম্বে লুণ্ঠিত মালামাল, লুণ্ঠিত মালামাল, লুণ্ঠিত মালামাল বিলম্ব পেশ করার কারণে, সে লুণ্ঠিত মালামাল বিলম্বে, বিলম্বে এখানে দেওয়া দরকার ছিল, সে বিলম্বে লুণ্ঠিত মালামাল পেশ করার কারণে, পেশ করায় থানার অফিসার, থানার অফিসার মামলা নং নির্ধারণ করে, মামলা নং নির্ধারণ করে বা মামলা নং দেয় দেরিতে। তাহলে প্রাণাশা ঘটনাস্থলের আসামি, সে লুণ্ঠিত মালামাল বিলম্বে পেশ করায়। এইখানে বিলম্বটা দিলে সুন্দর হয়, বিলম্ব এখানে বাদ দিয়ে দিলাম। এই যে কথাটা, এই কথাটার মধ্যে অন্তর্নিহিত আছে আপনার এজাহারে কি কি বিষয় লিপিবদ্ধ করতে হয়, বা এফআইআর এ কি কি বিষয় লিপিবদ্ধ করতে হয়। ঠিক আছে, এফআইআর কি কি বিষয় লিপিবদ্ধ করতে হয়। তাহলে কি, প্রাতে হচ্ছে এজাহারের মধ্যে বা এফআইআর এর মধ্যে প্রাসঙ্গিক বিষয়াদি লিপিবদ্ধ করতে হয়। প্রাতে হচ্ছে কি, প্রাসঙ্গিক বিষয়াদি। আর এই প্রাসঙ্গিক বিষয়াদি হচ্ছে এই যে আমলযোগ্য বা ধর্তব্য অপরাধের সংবাদের কথা বলতেছি আমরা, এই বিষয়টা আমি বুঝাতে পারছি। প্রাতে হচ্ছে প্রাসঙ্গিক বিষয়, প্রাসঙ্গিক বিষয়াদি লিপিবদ্ধ করতে হয়। এই প্রাসঙ্গিক বিষয়াদিটা হচ্ছে 154 মূল যে ফোকাস পয়েন্ট করলাম আমরা, চরম অপরাধ 4-1 চ, আমলযোগ্য অপরাধের সংবাদ বা ধর্তব্য অপরাধের সংবাদটা লিপিবদ্ধ করতে হয়। তাহলে প্রাতে হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। তারপরে নাতে হচ্ছে কি, নাম। এই যে একটা মামলা রেকর্ড হয়, কোথায় রেকর্ড হয়? থানায় রেকর্ড হয়। তাহলে প্রথমে কি, থানার নাম, থানা ও জেলার নাম উল্লেখ করতে হবে। ওই যে মামলার এফআইআর যে কপিটা, ওটার মধ্যে থানা ও জেলার নাম উল্লেখ করতে হবে না? তাহলে নাম বলতে কিসের নাম? থানা ও জেলার নাম। তাহলে আমরা এখানে বললাম থানা ও জেলার নাম উল্লেখ করতে হবে। সাথে হচ্ছে কি, স্বাক্ষর। এখন সর্বপ্রথম এই থানায় এই এজাহারটা বা অভিযোগটা কে নিয়ে আসে? একজন বাদী বা সংবাদদাতা বা অভিযোগকারী, এই তাদের স্বাক্ষর, ওই অভিযোগের মধ্যে তাদের স্বাক্ষর থাকতে হবে, এবং তাদের নাম, ঠিকানা, পূর্ণাঙ্গ বয়স এগুলা থাকতে হবে। তাহলে স্বাক্ষর বলতে কি, ওই কার স্বাক্ষর? বাদী বা অভিযোগকারীর স্বাক্ষর, তাদের পূর্ণাঙ্গ নাম, ঠিকানা, বয়স এগুলো উল্লেখ থাকতে হবে। এটা দিয়ে আমরা বুঝছি। সাথে স্বাক্ষর, কার স্বাক্ষর এটা আমরা বুঝছি, আমার মনে হয় ডাউট নাই। ঘটনাস্থল, এই ঘটনাস্থল দিয়ে আমরা পুরো একটা বাক্য বুঝবো। ঘটনাস্থল দিয়ে বোঝানো হয়েছে মামলার যে এফআইআর যে রেকর্ড হয়েছে, ওই এফআইআর এর রেকর্ডকৃত যে মামলাটা আছে, ওই মামলার যে ঘটনাস্থলটা আছে, এই ঘটনাস্থলে সুস্পষ্ট বিবরণ উল্লেখ থাকতে হবে। বোঝা গেছে?
সুস্পষ্ট বিবরণ উল্লেখ থাকতে হবে। তারপরে হচ্ছে আসামি। তাহলে আসামি দিয়ে আমরা জানি কি, আসামির পূর্ণাঙ্গ নাম ঠিকানা ও বয়স উল্লেখ থাকতে হবে। আসামির পূর্ণাঙ্গ নাম ঠিকানা ও বয়স উল্লেখ থাকতে হবে। তারপরে আমরা জানি লুণ্ঠিত মালামাল। একটা এফআইআর এর মধ্যে দেখবেন জিস্টের মধ্যে লেখা থাকে যে লুণ্ঠিত মালামাল সহ অপরাধের ধারা ও বিবরণী, এগুলো কিন্তু উল্লেখ থাকে। তাহলে লুণ্ঠিত মালামালের সাথে কি অপরাধের ধারাটাও থাকবে, লুণ্ঠিত মালামালের বিবরণও থাকবে। এটা দিয়ে আমরা ক্যাপচার করলাম। তারপরে যে বিলম্বে পেশ করায়, এখন বিলম্বে পেশ করছে কি, এজাহারটা বিলম্বে পেশ করলো সংবাদদাতা বা বাদী, তাহলে এটা তার কারণ উল্লেখ করতে হবে, বা ওই এজাহার পেশ করার তারিখ ও সময় উল্লেখ করতে হবে কখন এজাহারটা পেশ করছে। তাহলে এই যে বিলম্বে পেশ করার বিষয়টা আমার মনে হয় বুঝাইতে পারছি। বিলম্বে পেশ করলে এজাহারটা বিলম্ব কেন পেশ করলে এটার কারণ উল্লেখ করতে হবে, এবং এটা কত তারিখে উল্লেখ প্রদান করছে এটা উল্লেখ করতে হবে, তারিখ ও সময়। তারপর হচ্ছে অফিসার। অফিসার বলতে এখানে বোঝানো হয়েছে ওই রেকর্ডকারী অফিসার, ওই রেকর্ডকারী অফিসারের নাম, পদবি ও স্বাক্ষর উল্লেখ থাকতে হবে। ফাইনালি মামলা নং, তারিখ ও সময় উল্লেখ থাকতে হবে। সবার শেষে আমরা বলতে পারি যে মামলা তদন্তের যে ফলাফল, এই ফলাফল সম্পর্কেও উল্লেখ থাকতে হবে। এই হচ্ছে আমাদের এজাহারে কি কি বিষয় উল্লেখ থাকতে হয়। এজাহারে কি কি বিষয় উল্লেখ থাকতে হয়, এই সকল কিছু এই প্রাণাশা ঘটনাস্থলের আসামি সে বিলম্বে লুণ্ঠিত মালামাল পেশ করায় থানার অফিসার মামলা নাম্বার দেয়। এই ট্রিক্সের মাধ্যমে সকল কিছু আপনি ক্যাপচার করতে পারবেন। তাহলে এটা হচ্ছে পজিটিভ রিভিউ। এজাহারের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলা পজিটিভ রিভিউ, মানে এজাহার ত্রুটি মুক্ত কোন কোন ক্ষেত্রে প্রশ্ন আসলো, এই 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 ক্ষেত্রে। এখন এজাহার ত্রুটি পূর্ণ কোন কোন ক্ষেত্রে, তখন এই কথাটারে জাস্ট শুধু নেগেটিভ বানাই দিবেন। আপনি বলছেন যে প্রাসঙ্গিক বিষয় উল্লেখ থাকতে হবে, প্রাসঙ্গিক বিষয় বলতে আমলযোগ্য অপরাধের সংবাদ থাকতে হবে, এটা 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 বোঝানো হয়েছে। আপনি তখন বলবেন যে প্রাসঙ্গিক বিষয় বাদ পড়লে বা আমলযোগ্য অপরাধের সংবাদ না থাকলে, উল্লেখ না থাকলে, সুস্পষ্ট উল্লেখ না থাকলে, কথাটা কিন্তু ঘুরাই পেঁচে আপনি পরীক্ষার হলে আপনারই লিখতে হবে। এই জন্য এই ট্রিকি ভাবে, ট্রিক্স এর মাধ্যমে পড়লে আপনি কিন্তু যেভাবে খুশি সেভাবে লিখতে পারবেন, আপনার মনের মতো করে বানায় লিখতে পারবেন। তারপরে এই নাম ঠিকানার যে কথাটা আমরা প্রথমে থানা ও জেলার নাম বলছি, তাহলে থানা ও জেলার নাম উল্লেখ না থাকলে তাহলে ত্রুটিপূর্ণ হবে। তাহলে এটা থেকে এটা আমরা বুঝলাম, না করে দিব, খালি নেগেটিভ করে দিব, তখন ত্রুটিপূর্ণ হয়ে যাবে। এজাহার কখন ত্রুটিপূর্ণ, এটা আসছিল 2024 সালে, আমার ক্লাসের স্টুডেন্টরা লেখা ফাটাই দিছে, এর জন্য তারা ভালো রেজাল্ট করছে, সমগ্র বাংলাদেশে প্রথম স্থান অধিকার করছে। 2024 সালের প্রথম বেসে আমি মাত্র 4 জন নিয়ে শুরু করছিলাম। এর মধ্যে প্রথম স্থান একজন, 27তম স্থান অধিকার একজন, একজন 430তম হয়েছিল, যে এবার 2025 সালে 274তম হয়েছে এএসআই নিরস্ত্রতে, র্যাঙ্ক লাগাই ফেলছে। তো সুতরাং এই ট্রিক্স গুলা কতটা কার্যকরী সেটা আপনি কিন্তু ডে বাই ডে বুঝতে পারবেন, যে আসলে স্যারের ট্রিক্স এর মাধ্যমে কিভাবে এত বিস্তারিত সবকিছু সহজে বুঝাই দিচ্ছে। আচ্ছা, পরে আমরা এই যে বিষয়টা, এই বিষয়টা তো আমার মনে হয় আছে ক্লাসে যে নতুন স্টুডেন্ট আছে ওনার সুবাদে এই বিষয়গুলো তো উপস্থাপন করা হচ্ছেই, আপনারাও সামনে পাবেন আরো বিস্তারিত আলোচনা। তো এই এজাহার কাকে বলে এবং বা এফআইআর কাকে বলে, বা এফআইআর এ কি কি বিষয় লিপিবদ্ধ করতে হয়, এই বিষয়টা কি আপনি বুঝতে পারছেন কিনা জান্নাতুল তাসফি আপু? হ্যাঁ, বুঝতে পারছি স্যার। তাহলে কি আপনি এই ট্রিক্স এর মাধ্যমে কি মনে রাখতে পারবেন না? হ্যাঁ, পারবো। ওকে, ফাইন। তাহলে এই এফআইআর বা এজাহার সম্পর্কিত যত ধরনের প্রশ্ন আসুক, এই প্রাণাশা, মলিকা এবং প্রাণাশা, এই দুইটা কথা দিয়েই আপনি সবকিছু মনে রাখতে পারবেন, ঠিক কিনা? জি স্যার। অনেক সহজ লাগতেছে না? হ্যাঁ, সহজ আচ্ছা, লাগতেছে। সহজ নাও লাগতে পারে, আপনার সৌজন্যতার খাতিরে আপনি হয়তো বলতে পারেন যে সহজ লাগতেছে, কিন্তু আসলে আমাদের আজকে আপনি প্রথম ক্লাস করতেন, প্রথম ক্লাসে কিন্তু সবকিছু মাথায় ঢোকার কথা না। তারপর আপনি বলছেন, ধন্যবাদ। এখন আমরা সামনের দিকে অগ্রসর। তাহলে 154 বিষয়টা বুঝলাম, এখন আমরা বুঝবো 156 বিষয়টা। 156তে আমরা জানি ওই 154তে মামলা রেকর্ড করা হয়েছে বা এফআইআর রেকর্ড করা হলো। এই এফআইআর রেকর্ডের তদন্ত প্রক্রিয়া বা আমলযোগ্য অপরাধের তদন্ত প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই আমলযোগ্য অপরাধটা তদন্ত প্রক্রিয়াটা কিভাবে আমরা মনে রাখতে পারবো, এই তদন্ত প্রক্রিয়া মনে রাখার জন্য আমরা শুধু এখানে অতুল দিয়ে একটা বাক্য বলবো, এই বাক্যটা মনে রাখবো, ঠিক আছে? অতুল,
ট্রিক্স ট্রিক হচ্ছে অতুল বলে, আচ্ছা আপনাদের ক্যামেরা অন্যায় আজকে অনেকেরই, বুঝলাম না। অতুল বলে র বাগে সাক্ষ্য লিপিবদ্ধে প্রমাণ জাগে। সাক্ষ্য লিপিবদ্ধে প্রমাণ জাগে। এটুকু শুধু মনে রাখেন। তাহলে অতুল বলে র বাগে সাক্ষ্য লিপিবদ্ধে প্রমাণ জাগে, ঠিক আছে? এই কথা মনে রাখলে আপনি এই যে 156 ধারার যে তদন্ত প্রক্রিয়া, আমলযোগ্য অপরাধ যে তদন্ত করতে হয়, কিভাবে তদন্ত করতে হয়, সকল কিছু আপনি আপনার মাথায় ঢুকিয়ে ফেলতে পারবেন। এত বিস্তর একটা আলোচনা। তাহলে আমরা দেখি কিভাবে সেটা প্রমাণ করি। অতে হচ্ছে অনুলিপি। এই যে আমরা 154 ধারায় যে এজাহারের কথাটা বললাম বা এফআইআর কথাটা বললাম, ওই এজাহারের যে অনুলিপিটা আছে, সেই অনুলিপিটা আপনাকে প্রথমেই সংগ্রহ করতে হবে। 156 ধারার অতে হচ্ছে অনুলিপি, এজাহারের অনুলিপি সংগ্রহ করতে হবে। তারপরে ততে হচ্ছে তথ্য। ওই এজাহারেরটা আপনি যখন হাতে পাবেন, হাতে পাওয়ার পরে ওই এজাহারের তথ্য, ওই এজাহারটা বিশ্লেষণ করে বা পর্যালোচনা করে আপনি তথ্য সংগ্রহ করবেন। আপনি তদন্তকারী কর্মকর্তা হিসেবে। তাহলে এই অতুলের এই দুইটা দিয়ে পাইছেন, আর এটা জাজ বাদ, এটা এইটুকু আমরা রাখছি বাক্যটাকে ম্যাচিং করে পড়ার জন্য, যাতে খুব সহজে মনে রাখতে পারি। তাহলে এই অদিয়া এজাহারের অনুলিপি, তদিয়া হচ্ছে এজাহারের তথ্য বিশ্লেষণের বিষয়টা আমরা পাইলাম, আর রতে হচ্ছে রওনা। এখন এই এজাহারের অনুলিপি আপনি পাইছেন, পাওয়ার পরে তথ্য বিশ্লেষণ করছেন, এখন ঘটনাস্থলের উদ্দেশ্যে আপনি রওনা করবেন না, রওনা করবেন। বতে হচ্ছে ব্যবস্থাপনা। কি ব্যবস্থাপনা? ওই ঘটনাস্থল আপনি যে ঘটনাস্থলের ব্যবস্থাপনা নিশ্চিত করবেন। তারপর হচ্ছে ওই ঘটনাস্থলের আতে হচ্ছে আলামত। ওই ঘটনাস্থলের যে আলামত পাবেন সেই আলামত জব্দ করবেন, আর এবং মালামাল পাইলে মালামাল উদ্ধার করবেন। গেতে গ্রেফতার, যদি আসামি বা ওই ঘটনার সাথে বা মামলার সাথে জড়িত যে আসামি, প্রকৃত আসামিকে গ্রেফতার করবেন, গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করবেন। তাহলে গেতে হচ্ছে গ্রেফতারের বিষয়টা। আর সাক্ষ্য লিপিবদ্ধ, আপনার এই মামলার ঘটনা সম্পর্কে যে ব্যক্তি জানবে সেই ব্যক্তি সাক্ষী আপনি লিপিবদ্ধ করবেন, এটা হচ্ছে সাক্ষ্য লিপিবদ্ধের বিষয়। তারপরে এই এজাহার সংশ্লিষ্ট যে ঘটনা আছে, এই ঘটনাটা আপনি তদন্ত কার্যক্রম করলে আপনার এই তদন্তের ফলাফলে প্রমাণটা জাগে, এটাই বলা হয়েছে প্রমাণ জাগে। এই এজাহার সংশ্লিষ্ট যে ঘটনা আছে, ঘটনাটা বিশ্লেষণ করলে বা তদন্ত কার্যক্রম পরিচালনা করলে প্রমাণটা জাগে। এবং প্রমাণটা দুইটা প্রক্রিয়ায় জাগে, একটা হচ্ছে আসামিটা নির্দোষ, একটা হচ্ছে আসামিটা দোষী। আপনি সাক্ষ্য প্রমাণ পাইলে আসামি যদি দোষী হয় তাহলে আপনি দেন হচ্ছে সিএস, চার্জশিট, দোষী হইলে। আর যদি আসামি নির্দোষ হয় তাহলে আপনি দেন এফআরটি। তাহলে প্রমাণ জাগে সিএস আর এফআরটির ভিত্তিতে। যদি নির্দোষ হয় তাহলে সিএস দেন, আর যদি দোষী হয় ফাইনাল রিপোর্ট দেন, মানে চূড়ান্ত প্রতিবেদন দেন। এটা হচ্ছে চার্জশিট বা অভিযোগপত্র, এটা হচ্ছে চূড়ান্ত প্রতিবেদন। তো এই হচ্ছে আমাদের ওই আমলযোগ্য অপরাধের তদন্ত প্রক্রিয়া বা তদন্তের স্তর। এই 10টা ক্ষেত্রে হচ্ছে তদন্তের স্তর। তাহলে 154, 156 আমরা ক্লিয়ার ভাবে আশা করি বুঝে ফেলছি, দুইটা ট্রিক্সের মাধ্যমে, অনলি দুইটা ট্রিক্সের মাধ্যমে। তো এখন আসেন আমাদের 100 কত 57 পরে কত বলছি, সরি 156 পরে 161। 161 তে বলা হয়েছে সাক্ষ্য লিপিবদ্ধ। তাহলে পুলিশ অফিসার কি সাক্ষী লিপিবদ্ধ করবেন, ঠিক কিনা? এখানে আর কিছু জানার প্রয়োজন নাই। এটা আমাদের 161 শেষ। তারপরে 164 হচ্ছে ম্যাজিস্ট্রেট আসামির জবানবন্দি লিপিবদ্ধ করবে, 164 শেষ। 167 হচ্ছে যে রিমান্ডের বিষয়টা তো বললাম। এখন আসেন 169, 70 তো বললাম যে আপনার
থানার অফিসার ইনচার্জ কখন আসামিকে ছেড়ে দিতে পারেন বা কখন ছেড়ে দিয়ে না দিয়ে আদালতে পাঠান, এই সম্পর্কিত আলোচনা। আর 171 হচ্ছে বাদী বা সাক্ষীকে গ্রেফতার সম্পর্কিত বিষয়। ঠিক আছে, এ পর্যন্ত আমরা বুঝছি ভাই। এখন আসেন 172, মূল আলোচনা হচ্ছে এখন। এতক্ষণ যে গল্প করছি এগুলা তো আপনাদের কার্যকরী গল্প, কিন্তু 172 হচ্ছে ম্যাজিক। 172 দ্বারা হচ্ছে কেস ডায়েরি। এখন এই কেস ডায়েরি হচ্ছে 172 দ্বারাই আছে। এটার সাথে আমাদের পিআরবি বা পুলিশ রেগুলেশন আমরা জানি 263, 264 বিধি। ঠিক আছে কিনা? তাহলে কেস ডায়েরির যখন সংজ্ঞা আসে, এই সংজ্ঞাটার মধ্যে আমরা কি লিখি ভাই? সংজ্ঞাটার মধ্যে আমরা লিখি যে কোনো মামলার তদন্তকারী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা সাব ইন্সপেক্টর পদমর্যাদার নিচে নয় এমন পদমর্যাদার পুলিশ অফিসার কর্তৃক আপনার ওই মামলার মানে তার যে মামলাটা, ওই মামলার ধারা বিবরণী এবং ওই মামলাটা যে তদন্ত করছে তার কতটুকু অগ্রগতি হইল বা তদন্তে কি সাক্ষ্য প্রমাণ তথ্যপাত্য পাইলো এবং তদন্ত শুরু থেকে শেষ পর্যন্ত কি ধরনের কার্যক্রম পরিচালনা করলো, এই সকল কিছু থানার যে রক্ষিত যে রেজিস্টার আছে এই কেস ডায়েরির জন্য, ওই কেস ডায়েরিতে যে লিপিবদ্ধ করেন ওইটাই যে ডায়েরিতে লিপিবদ্ধ করেন সেটাই হচ্ছে কেস ডায়েরি। এটা হচ্ছে আমরা মোটামুটি প্রমোশন পাওয়ার জন্য এটুকু লিখলেই যথেষ্ট। আর আমরা যদি মনে করি যে না সেরাদের তালিকায় আসবো, তাহলে আমাদের এই যে নির্ধারিত যে থানায় রক্ষিত কেস ডায়েরির জন্য যে রেজিস্টার কত 38 আর 53 63 হচ্ছে বাংলাদেশ ফর্ম, বিপি ফর্ম হচ্ছে 38 আর বাংলাদেশ ফর্ম হচ্ছে 53 63 মূলে লিপিবদ্ধ বিষয়টা লিখতে হবে। তাহলে আইনের সেন্সটা জাস্ট বুঝে বুঝে আমাদের উপস্থাপন করতে হবে। আমি মনে হয় কেস ডায়েরির সংজ্ঞাটা আপনাদের বুঝাইতে পারছি। জাস্ট এইভাবে উপস্থাপন করলে স্মার্টলি একটা ভাইবস দেওয়া যাবে। এই ভাইবস এর উপর বেস করে আপনি সেরকম একটা নাম্বার তুলে নিয়ে আসতে পারবেন। এটা গেল আমাদের কেস ডায়েরির সংজ্ঞা। এখন আসেন কাম টু দ্য পয়েন্ট। আপনার এই যে আপনার এই কেস ডায়েরিতে কি কি বিষয় লিপিবদ্ধ থাকে, কথাটা বুঝেন। প্রশ্ন আসলো কেস ডায়েরিতে কি কি বিষয় লিপিবদ্ধ থাকে বা কেস ডায়েরিতে কি ধরনের তথ্য থাকে। তখন অনেকগুলো তথ্য আপনাদের হ্যান্ডআউট দিছি, আমি পিডিএফটা দেখছেন। 23টা বলছিলাম, আমি পরে 20টা আরো শর্ট করে গুছাইয়া আপনাদের দিছি মূল যে বিষয়গুলো। এগুলোর খুব সংক্ষিপ্ত ভাবে লিখবেন। পরীক্ষার খাতায় যদি 6-7 মার্ক আসে, 7-8 মার্ক আসে, পুরা এই 20টাই লিখে দিবেন, কিন্তু একবারে সংক্ষেপে। জাস্ট 5 মিনিটে 7 মিনিটে যাতে লেখা যায়, 5-7 মিনিটে এমন ভাবে আমি সাজাই দিছি। আরো সংক্ষেপ করে লিখতে পারবেন আপনারা। তো এটা লেখার জন্য অলরেডি কিন্তু নতুন করে কিছু পড়ার দরকার নাই। আপনাদের কিন্তু ওই যে প্রাণাসার ঘটনাটা বলছি না, আর হচ্ছে অতুল বলে রব আগে সাক্ষ্য লিপিবদ্ধে প্রমাণ জাগে বলছি না, ওইটার মধ্যে সবগুলা পয়েন্ট আছে। বোঝা গেছে? ওই পয়েন্ট গুলাকে জাস্ট মডিফাই করে দিছি আপনাদের শিটের মধ্যে, এতক্ষণ যে পয়েন্ট গুলো আপনাদের নিয়ে আলোচনা করছি। ঠিক আছে ভাই? তাহলে কি ওই দুইটা ট্রিক্স মনে রাখলে আপনার এই কেস ডায়েরি শেষ না? শেষ কিনা? এত বড় একটা আলোচনা শেষ। এখন আসেন একটু গল্প করি আপনাদের সাথে। এই যে কেস ডায়েরিটা আছে, এই কেস ডায়েরিটা আপনার ধরেন এই কেস ডায়েরি না লিখে চূড়ান্ত রিপোর্ট দেওয়া যায় কি? প্রশ্ন আসলো। বা প্রশ্ন আসলো কেস ডায়েরি কে দেখতে পারে? বা প্রশ্ন আসলো আসামি কি কেস ডায়েরি দেখতে পারে? তখন আপনার তো যাদের আগে ক্লাস করছেন তারা তো জানেন। তাহলে প্রশ্ন প্রথম বললাম যে কেস ডায়েরি কে দেখতে পারে? আমরা বলবো যে মামলার বিচারিক কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিজ্ঞ আদালত কেস ডায়েরি তলব করতে পারেন যার মামলা তাকে। তখন ওই তদন্তকারী কর্মকর্তা ওই বিজ্ঞ আদালতে কেস ডায়েরিটা বা কেস ডকেটটা পাঠান। ঠিক কিনা? এই পাঠাইলে তাহলে কি আদালত কেস ডায়েরি দেখতে পারে না? দেখতে পারে। এই বিচার কার্যে এটা সহায়ক ভূমিকা পালন করে। সরাসরি বিচার কার্যে কিন্তু রায় এটার প্রেক্ষিতে কিন্তু রায় কার্যকর হয় না। তাহলে কেস ডায়েরি কে দেখতে পারে? আদালত দেখতে পারে। কিন্তু
আসামি সাধারণত কেস ডায়েরি দেখতে পারে না। তবে মামলার তদন্তকারী কর্মকর্তাকে যখন তলব করা হয় ওই তার কেস ডায়েরি কেসের সম্পর্কে, মামলা সম্পর্কে, ওই তখন তদন্তকারী কর্মকর্তা তার যখন মনে না থাকে ২-৪ বছর আগের ঘটনা, তখন তিনি সেই কেস ডায়েরি দেখে স্মৃতি পুনর্জীবিত করে সাক্ষ্য প্রদান করে। এই যে সাক্ষ্য প্রদান করে, তখন এই সাক্ষ্য প্রদানের ভিত্তিতে আসামির কাছে যদি মনে হয় সে ভুলভাল বলতেছে, তাহলে আসামি কিন্তু জেরা করতে পারে। এই জেরা করার ক্ষেত্রে আসামি কিন্তু কেস ডায়েরি দেখতে পারে। তাহলে আমাদের গল্পটা আমরা বুঝলাম যে আসামিও কেস ডায়েরি দেখতে পারে। কখন দেখতে পারে এটা আমরা কিন্তু একেবারে ক্লিয়ার ভাবে বুঝাই দিছি। এখন আর এটা নিয়ে আমি কথা বলবো না, রেকর্ড দেখে নেবেন। খুব সহজভাবে বুঝাই দিছি। এই ১৭২, ২৬৩, ২৬৪ লিখবেন। পুলিশ রেগুলেশনের ২৬৩, ২৬৪ আর এদিক দিয়ে ১৭২ ফৌজদারি কার্যবিধি। এরপরে আমরা আপনাদের শিখাইছিলাম যে কেস ডায়েরি না লিখে কি চূড়ান্ত রিপোর্ট দেওয়া যায়? কেস ডায়েরি হচ্ছে কত ধারায়? ১৭২ ধারায়। আর চূড়ান্ত রিপোর্ট হচ্ছে ১৭৩ ধারায়। তাহলে আগে তো ভাই ১৭২ ফৌজদারি মামলার ধাপ, আগে হচ্ছে কেস ডায়েরি। তাহলে কেস ডায়েরি না লিখে এই দৃষ্টিকোণ থেকেই তো আমরা বলতে পারি যে কেস ডায়েরি না লিখে চূড়ান্ত কি চূড়ান্ত রিপোর্ট দেওয়া যায় না। আগে কেস ডায়েরি অবশ্যই লিখতে হবে। ঠিক কিনা? অবশ্যই ঠিক। তাহলে এটা থেকে আপনারা বুঝে নিলেন যে এই প্রশ্নের মূল সিকোয়েন্স হচ্ছে কেস ডায়েরি লিখে তারপরে আপনাকে চূড়ান্ত রিপোর্ট দিতে হবে। যদি সে অব্যাহতি পাওয়ার মতো সাক্ষ্য প্রমাণ থাকে আপনার কাছে, তাকে আপনি অব্যাহতি দেওয়ার জন্য বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করতে পারবেন। এই হচ্ছে এই প্রশ্নের মূল উত্তর হচ্ছে এটা। যদি এই সেন্সেও লেখেন আপনি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবেন। গেল এটা। এরপরে হচ্ছে আমাদের এই কেস ডায়েরি নিয়ে, কেস ডায়েরি আপনার ওই আরেকটা প্রশ্ন আপনাদের বলছিলাম, ওই কোনটার জন্য বলছিলাম এটা? কে বলতে পারবেন? আরেকটা কি প্রশ্ন বলছিলাম? এটাই তো। আর তো মনে হয় কিছু এখানে আলোচনা করি নাই আপনাদের। আর কোন আলোচনা করি নাই। তো এখন আরেকটা আলোচনা করে দিচ্ছি। কেস ডায়েরির যে সাথে আরেকটা আলোচনা, সেটা হচ্ছে ২৬৪ বিধির আলোচনা। কেস ডায়েরি লেখার নিয়ম বা কেস ডায়েরির যে কেস ডায়েরিতে যে ধরনের নির্দেশনা থাকে, ঠিক আছে, এই বিষয়টা আপনাদের জানা জরুরি। কেস ডায়েরি সাধারণত মনে রাখবেন কার্বন কপি, ২ কপি কার্বন কপি সংযোগে লেখা হয়। কয় কপি ভাই? ২ কপি। এটা কিন্তু শুধু ২৬৪ বিধির উত্তর এবং ১৭২ আলোকে আপনি লিখতে পারবেন। ২ কপি সংযোগে লেখা হয় সাধারণত। কিন্তু এসআর মামলার ক্ষেত্রে কিন্তু ৩ কপি সংযোগে ৩ কপি সংযোগ লাগে। কার্বন কপি ২ কপি সংযোগে সাধারণত কেস ডায়েরি লেখা হয়। এসআর মামলার ক্ষেত্রে কয় কপি ভাই? ৩ কপি। হ্যাঁ, রাইট। এসআর মামলা কোনটা? ওই যে থানার এলাকায় যখন জোড়া খুন হয়, খুনসহ ডাকাতি হয়, চাঞ্চল্যকর মামলা, রাজনৈতিক বড় মামলা, এই ধরনের মামলাগুলোকে এসআর মামলা সাধারণত বলে। ওই মামলাগুলোর ক্ষেত্রে কি করা? কয় কপি? ৩ কপি সংযোগে কেস ডায়েরি লিখতে হয় তদন্তকারী কর্মকর্তাকে। আর কেস ডায়েরি ধরেন আপনার মামলা ২টা বা মামলা ৩টা আছে আপনার। আপনি ২টা বা ৩টা মামলা একটা কেস ডায়েরির মধ্যে লিখতে পারবেন না। আলাদা আলাদা কেস ডায়েরিতে লিখতে হবে। তাহলে কেস ডায়েরি লেখার নিয়ম আমরা শিখে গেলাম। এই সেন্সটুকুই আমাদের দরকার। এবং কেস ডায়েরি বিজ্ঞ আদালত যখন তলব করবে, বিজ্ঞ আদালতে কেস ডায়েরিটা পাঠাইতে হবে। এবং কেস ডায়েরি হেফাজত নোটে বলতে পারেন যে কেস ডায়েরি যে হেফাজত করবে, কেস ডায়েরি হেফাজত করার দায়িত্ব পুলিশ রেগুলেশনের ৬৮ বিধির মধ্যে বর্ণিত আছে। তাহলে কেস ডায়েরি লেখার নিয়মটা আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। এবং কেস ডায়েরিতে প্রতিদিনের মামলার প্রতিদিনের ঘটনা প্রতিদিন লিখতে হয়। এবং কেস ডায়েরিতে কিন্তু মাস, বছর, তারিখ এগুলো সবকিছু কিন্তু উল্লেখ করতে হয়। তাহলে কেস ডায়েরি লেখার নিয়মটা আপনারা বুঝে গেছেন। এবং কেস ডায়েরির যে লেখার ভাষাটা তদন্তকারী কর্মকর্তাকে ইংরেজিতে লেখার বিধান আছে। তবে যদি উনি ইংরেজিতে দক্ষ না হন, বাংলা ভাষায়ও কেস ডায়েরিটা লিখতে পারবে। তাহলে এটা ২৬৪ বিধির উত্তর। আমরা ওই যে ফৌজদারি কার্যবিধির ১৬৪ সাথে ৩৬৪ যেমন পড়ছি, ম্যাজিস্ট্রেট সাক্ষী লিপিবদ্ধ করবে, আসামির জবানবন্দি লিপিবদ্ধ করবে। কিন্তু কি নিয়মে করবে? নিয়ম হচ্ছে যে ৩৬৪, ১৬৪টা ৩৬৪। আর এখানে কেস ডায়েরিটা কিভাবে লিপিবদ্ধ করবে এটার নিয়ম হচ্ছে ২৬৪। ২৬৩তে কেস ডায়েরির যত আলোচনা আছে পাইছি আমরা ১৭২ সাথে সমন্বয় করা। আর এখানে ২৬৪তে চলে আসছে এই বিষয়টা।
আমি মনে হয় একবারে কেস ডায়েরির যে পুরো রিভিউটা এবং আমাদের এই কি বলে এফআইআর এর যে পুরো রিভিউটা পুরোটাই আমি ক্লিয়ার করতে পারছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে ক্লাস করার জন্য। আজকের মতো এখানেই ক্লাস সমাপ্তি ঘোষণা করলাম। আর ক্লাসের নতুন সদস্য এই জান্নাতুল তাসফি আপু, এখন আপনি বলেন, জাস্ট আপনার জন্য 10-15 সেকেন্ড সময়, আপনি ক্লাসের বিষয়বস্তুগুলো বুঝতে পারছেন কিনা? আমার পুরাতন স্টুডেন্ট যারা সিরিয়াস সবাই আশা করি বুঝতে পারছে। বুঝতে পারছি স্যার। এর বাইরে কিছু আসবে না। আর ওই যে কেসডারির সাক্ষ্যগত মূল্যটা বলতে ভুলে গেছি আপনাদের। কেসডারির সাক্ষ্যগত মূল্য কত? ভুলে গেছেন? 9, 35, 74, 145, 157, এছাড়াও 159 থেকে 161 যে স্মৃতি পুনর্জীবিত করে সাক্ষ্য দেওয়ার যে বিষয়টা বলে ফেলছি। ঠিক আছে? এই বিষয়টা থাকলে আর কিচ্ছু লাগে না। এর বাইরে কেস ডায়েরির কোনো কিছুই আসবে না। সুতরাং এই ক্লাসের ভিডিওটা আবার দেখে নেবেন সময় করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, খুব বেশি ভালো থাকেন।